এই মেয়ে এত কথা বলে, সারাক্ষণ বকবক করতে করতে রাস্তায় আমার কানের পোকা বের করে দিয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, কলিং বেল বাজছে। তুমি, না মানে নিশি, আপনি? আব্বু আপনার কাছে পড়তে পাঠালো, আর এত ঢং না করে তুমি করে বলেই সমস্যা নেই। আচ্ছা বসো। নিশি, একটা কথা বলি। বলেন। উপরতলায় তো মৌন গণিত পড়াতে পারে। আপনাকে যতটা অসহ্য লাগে তার থেকে বেশি অসহ্য লাগে মুন আপুকে। হাজারটা ছেলে বন্ধু সব সময় বকবক তো করবেই। তোমার ছেলে বন্ধু নেই? আপনি পড়াবেন নাকি আমি চলে যাব? আচ্ছা সরি। এইসব কি? রুম এত অপরিষ্কার কেন? এরপর কোনো দিন এমন দেখলে বাসা থেকে বের করে দিব। কি মেয়ে মাইরি, 2 দিন হলো বাসায় আসলাম, এর মাঝেই বাসা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। মেয়েটা এমন যে কেন? বাসায় নতুন আসছি, কই একটু ভালো করে কথা বলবে তা না, বাড়িওয়ালা হইছে বলে সবসময় ঝাড়ির উপর রাখে। আসলে নিশি ব্যাচেলর তো, তাই। এই জন্যই এসব পুটকো মানুষকে বাসা ভাড়া দিতে না করি, কিন্তু আমার কথাই কানে নেয় না। সরি, আর এমন করে রাখবো না। ঢং বাদ দিয়ে অঙ্ক করান। মনে হচ্ছে আমি না, ও আমায় পড়াবে। এরপর ওকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিলাম। ইন্টার পরীক্ষার সামনে কয়েক মাস পর আমি একটু ভালো করে অঙ্কটা বোঝাতে পারি। সবগুলো অঙ্ক বোঝাতে পেরেছি। আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, বোঝনি? না, ঠিক তা না। তাহলে কি? আপনাকে আমি একটা বাজে বাদর ভাবতাম। কি? কিন্তু আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মানে? আপনি কিন্তু অনেক সুন্দর করে অঙ্ক বোঝাতে পারেন। তাই? হুম। এটা আমার আগের স্যার 2 দিন বুঝিয়েছে, কিন্তু বুঝিনি। পড়ার সময় মনে অন্য কাউকে দেখলে 2 বার কেন, 2000 বার বোঝালেও বুঝতে পারবে না। কি বললেন? কিছু না। ভেবেছিলাম আজ আব্বুকে গিয়ে বলবো আপনি পড়াতে পারেন না, ও। কিন্তু না, আপনার কাছে আমি গণিত শিখবো। ওকে, তবে আমি কিন্তু বাজে না। কথা না বলেই চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এখন নিশির সাথে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়েছে। আর আঙ্কেল এখন আমায় অনেকটা নিজের ছেলের মতো মনে করে। তবে নিশি মাঝে মাঝে একটু বখাটে মনে করে। রাত প্রায় 10টা বাজে, শুয়ে শুয়ে বই পড়ছি। এত রাতে আবার কলিং বেল কে বাজায়? নিশি, তুমি এত রাতে, আর তোমায় এমন লাগছে কেন? আব্বু অসুস্থ। কি বলো? হুম। চলো তো। এসে দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। ডাক্তার ভালো করে দেখে বলল, ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি। জীবনের প্রথম সেই দিন রাতে কোনো মেয়ে আমার বুকে মাথা রেখে কান্না করেছিল। পরের দিন দুপুরবেলা আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। সেদিনের পর থেকে আমি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। এখন আমায় আর নিজেকে রান্না করে খেতে হয় না। নিশি রোজ রান্না করে দিয়ে যায়। আমি যদি ভুল করেও রান্না করি তবে আঙ্কেল বকে, তাই আর রান্না করি না। নিশির চোখে এখন আমি একজন ভালো ছেলে। কয়েকদিন পরেই নিশির ইন্টার পরীক্ষা, তাই আঙ্কেল বলছে ওকে সারাদিন সময় দিতে আর সব বিষয়ে সাজেশন দিতে। এখন নিজের পড়ালেখার থেকে নিশির পড়ালেখাকে বেশি সময় দিতে হচ্ছে। একটা পরিবার যে আমার উপর এতটা নির্ভর হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবিনি। নিশিকে পরীক্ষায় নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্বটাও আমার উপর। যদিও তাদের নিজের গাড়ি আছে। দেখতে দেখতে নিশির পরীক্ষা শেষ হয়ে গেল। আমারও সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেল। তাই আগের মতো করে আঙ্কেল আর নিশিকে সময় দিতে পারতাম না, কিন্তু উপরতলার মন রোজ একবার করে হলেও আমার কাছে আসতো নোটস নেওয়ার জন্য। বসে বসে বই পড়ছি। এখন আর সব সময় দরজা আটকাই না। হঠাৎ করে মন চলে আসলো। কি করো? কে? ও, তুমি? চমকে গেছো? একটু বসো, ওই যে চেয়ারটা নাও। তোমার পাশে বসি। আমি বিছানায় বসেছিলাম। মানে, কেন? একটা প্রশ্ন সমাধান করার ছিল। ও আচ্ছা, আসো বসো। মন আর আমি বসে একটা প্রশ্ন সমাধান করছিলাম। নিশি এসে রুমে ঢুকলো। ঢুকে কোনো কথা না বলেই আবার চলে গেল। আমি পিছনে কয়েকবার ডাকলাম, কিন্তু পিছনে ফিরেও তাকালো না। মনকে প্রশ্নটা সমাধান করে দিয়ে আমি নিশিদের বাসায় আসলাম। কলিং বেল বাজালাম। সচরাচর নিশি দরজা খুলে দেয়, কিন্তু আজ আঙ্কেল দরজা খুলে দিল। সুমন, তুমি কি এখন খুব বিজি থাকো নাকি?
সামনে পরীক্ষা তো আঙ্কেল, তাই একটু। ও, এখন কেন জানি বেশি আসো না। হুম। নিশি কই আঙ্কেল? রুমে কেন, কোনো দরকার? না, ও আমার রুমে আসলো, তারপর কিছু না বলেই চলে আসলো, তাই ভাবলাম কোনো দরকার আছে কিনা। ও, ও রুমে আছে, যাও গিয়ে কথা বলে আসো। ওর রুমে যাব? কেন, কোনো সমস্যা? ঠিক তা না, তবে আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। আমি সোফায় বসে আছি, একটু একটু ভাবছি